আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সামষ্টিক অর্থনীতির মুদ্রাস্ফীতি অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই অধ্যায়ের প্রথম লেকচারে তোমাদেরকে বলেছি এই অধ্যায়টি মূলত একটু সহজ অধ্যায়। যদি তুমি প্রথম থেকে লেকচারগুলো ভালোভাবে শোনো তাহলে এই অধ্যায় থেকে যেহেতু নিয়মিত প্রশ্ন আসে তাই তোমার পক্ষে প্রশ্নগুলো আনসার করা সম্ভব হবে। তা আমি আশা করব তোমরা বইয়ের সাহায্য নিয়ে প্রত্যেক দিনের পড়াগুলো শেষ করে ফেলবে। যাই হোক, আমাদের এই মুদ্রাস্ফীতির দ্বিতীয় লেকচারে এই পাঠ শেষে শিক্ষার্থীরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে। খরচ বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। তার মানে আজকে আমরা আলোচনার জন্য এই তিনটা বিষয়কে নিয়ে আসছি। মূলত প্রথম দুইটা যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে তৃতীয়টা তোমার পক্ষে এভাবেই তুমি পার্থক্যটা তোমার পক্ষে অনেকটাই বের করে ফেলা সম্ভব হবে। তো যাই হোক, আমরা প্রথম দুইটার আলোচনাটা একটু ভালোভাবে দেখব। আমি এতটুকু বিশ্বাস করি তোমরা যদি ভালোভাবে আলোচনাটা শুনো তোমাদের কোনো কিছুই মুখস্থ করতে হবে না। যাই হোক, আমরা আলোচনায় যাই। প্রথমত, যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? দেখো, আমরা পরীক্ষার বিভিন্ন খাতা যখন দেখি তখন খুব কষ্ট লাগে আসলে যে ব্যাপারটা একেবারেই ছেলেমেয়েরা পড়াশোনা করে না, যার কারণে এরা এমন কিছু কথাবার্তা লিখে যা আসলে এই বিষয়ের সাথে কোনো সম্পর্কই থাকে না। যাই হোক, তোমরা ব্যাপারটা বোঝো। নামটা কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। একটু খেয়াল করো। মনে করো সামগ্রিক চাহিদা বেড়ে গেছে, তাহলে সামগ্রিক চাহিদা বেড়ে গেলে সামগ্রিক চাহিদাটা কি? মনে করো বাংলাদেশের যত মানুষ আছে সকল মানুষের যদি চাহিদাটা বেড়ে যায় তখন আমরা এটাকে বলি, সকল মানুষের চাহিদাটাকে বলি সামগ্রিক চাহিদা। আর এটা যদি বেড়ে যায় তখন এটাকে বলছে সামগ্রিক চাহিদা যদি বেড়ে যায় তাহলে কি হবে? বাজারে কি প্রভাব পড়বে? দ্রব্য সামগ্রীর দাম কি আগের জায়গায় থাকবে না বেড়ে যাবে? নিশ্চয়ই বেড়ে যাবে। এই যে বেড়ে গেল, কি কারণে বাড়ছে? তুমি শুধু কারণটা খেয়াল করো, সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে। এইটাই সংজ্ঞা যে সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত কারণে বা বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হলে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। দেখো, আমি কঠিন কোনো কিছুই বলি নাই। আমি আবার বলছি, সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। তোমার এখানে মুখস্থ করার কি আছে আমি বুঝতে পারতেছি না। মুখস্থ করার কোনো কিছুই নেই। এখন আসো যে সামগ্রিক চাহিদা আসলে কি কি কারণে বাড়ে। ঠিক আছে, তাহলে আমরা যদি কথাগুলো বের করতে চাই, দেখো, সরকার যদি ব্যয় বাড়িয়ে দেয়, সরকারি ব্যয় যদি বাড়ে, ঠিক আছে, বেসরকারি বিনিয়োগের পরিমাণ যদি বাড়ে, অর্থের যোগান যদি বেড়ে যায়, করের পরিমাণ যদি কমে যায়, মানুষের ভোগ অভ্যাসের যদি পরিবর্তন হয়, তাহলে কি হবে? সামগ্রিক চাহিদা বেড়ে যাবে। দেখো, সরকারি ব্যয় বাড়লে মানুষের কর্মসংস্থান বাড়বে, মানুষের কাছে অর্থের পরিমাণটা বেশি চলে আসবে। অর্থের যোগান বাড়লেও সেমভাবে যে মানুষের কাছে অর্থের পরিমাণটা বেশি চলে আসবে। তো এতে করে কি হবে? বা করের পরিমাণ কমে গেলে মানুষের ব্যয়যোগ্য আয়টা বেড়ে যাবে। ঠিক আছে, তা এতে করে কি হবে? মানুষের বাজারের মধ্যে সবাই টাকা নিয়ে আসবে দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য, অর্থাৎ মানুষের চাহিদাটা বেড়ে যাবে। তাহলে যখনই বেড়ে যাবে তখনই কি হবে?
দামটা বাজারে দ্রব্য সামগ্রীর দামটা কি হবে, বাড়তে থাকবে। এই অবস্থাটাকে আমরা বলছি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কারণটা আমরা বলে ফেললাম। এখন দেখো এখানে আমরা একটু কথায় যাচ্ছি, ফলে দ্রব্য সামগ্রীর দাম কি হবে, বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। আর এই সৃষ্ট মুদ্রাস্ফীতিটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখানে একটু কথা আছে, অধ্যাপক জেম কেইনসের কথা, উনি কিন্তু একটু কথাটা ভালোভাবে লক্ষ্য রাখবা। আর এখানে কথাটা যদি নাও বুঝতে পারো কোনো সমস্যা নাই, যখন চিত্রে যাব তখন তোমার কাছে একবারে মানে সহজ বিষয়টাই স্পষ্টভাবে চলে আসবে। খেয়াল করো, অধ্যাপক জেম কেইনস বলছে পণ্য নিয়োগের পূর্বে যে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, আর এই মুদ্রাস্ফীতিটাকে উনি বলছেন বাধাজনিত মুদ্রাস্ফীতি। আর পণ্য নিয়োগের পরে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন সেটাকে বলছেন প্রকৃত মুদ্রাস্ফীতি। আবার বলছি কথাটা, বলছে এই যে সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যদি পণ্য নিয়োগের পূর্বে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হয় বাধাজনিত মুদ্রাস্ফীতি। আর পণ্য নিয়োগ অর্জিত হওয়ার পর সামগ্রিক চাহিদার বৃদ্ধির কারণে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন সেটাকে বলা হয় প্রকৃত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম কথা। এই জায়গাটা আমি একটু বেশি করে বলছি এই কারণে, তোমাদের খরচ বৃদ্ধিজনিত কথাটা আমি বলবো আর বাকিগুলা তুমি বুঝে যাবা। এখন আমরা এই বিষয়টাকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেব। দেখো চিত্রে ওএক্স অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ। একটু এখানে কথা বলে রাখি, এখানে উৎপাদনের পরিমাণ দিতে পারো, আয়ের পরিমাণ দিতে পারো, কারণ কোনো কোনো বইতে আয়ের পরিমাণ দিছে, কোনো কোনো বইতে উৎপাদনের পরিমাণ দিছে। আমরা এখানে উৎপাদনের পরিমাণটাই ব্যবহার করলাম। আর ও ওয়াই অক্ষে হচ্ছে দাম স্তর নির্দেশিত। যেভাবে চিত্রগুলো আঁকতেছি তুমি এইভাবে আঁকার চেষ্টা করবে, তাহলে দেখবা চিত্রের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এ এস হলো কি রেখা, সামগ্রিক যোগান রেখা, এগ্রিগেট সাপ্লাই কার্ভ। লক্ষ্য রাখো এটা এমন কেন হলো, আমরা কিন্তু সাধারণত মানে যোগান রেখার কথা জানি, যেটা মানে দাম স্তরের সাথে এটার সম্পর্ক হচ্ছে কি ধনাত্মক। এই কারণে এটা বাম দিক থেকে ডান দিকে কি হয়, ঊর্ধ্বগামী হয়। কিন্তু দেখো একটা স্তরের পর এটা লম্বক্ষের সমান্তরাল হয়ে গেছে। এর কারণটা কি? কারণ যে কোনো সমাজের যে উৎপাদনের উপকরণগুলো আছে যদি সেগুলো পরিপূর্ণ ব্যবহার হয়ে যায়, অর্থাৎ পণ্য নিয়োগ স্তর মানে অর্জিত হয়ে যায়, তাহলে এই যোগানের পরিমাণ দাম বাড়লেও আর যোগানের পরিমাণ বাড়ানো সম্ভব হবে না। এই কারণেই সামগ্রিক যোগান রেখাটি লম্বক্ষের সমান্তরাল হয়। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এই প্রথম দিকে উৎপাদনের প্রথম দিকে যে উপকরণের পুনর্নিয়োগ কিন্তু ছিল না, এই কারণেই দাম স্তর বাড়ার সাথে সাথে উৎপাদনের পরিমাণও কি হয়েছে, বাড়ছে, অর্থাৎ যোগানের পরিমাণ বাড়ছে। এই কারণে যোগান রেখাটি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি। তার মানে এখান থেকে যদি আমি একটা রেখা এই নিচে এটার একটা ছায়া রেখা আমি টেনে আনি, তাহলে আমি বলতে পারবো এই পর্যন্ত হচ্ছে যে একটা দেশের পুনর্নিয়োগ স্তরের উৎপাদনের পরিমাণ। যাই হোক, আমরা একটু পরে দেখব। এবার আসি আমরা AD1 বা এডি হলো কি রেখা, সামগ্রিক চাহিদা রেখা। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা কিন্তু প্রথম বর্ষে মানে ব্যষ্টিক অর্থনীতিতে পড়ছিলাম, যেখানে সামগ্রিক চাহিদা এবং চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়, এখানে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। সেম কথাটাই এখানে আসছে। এটা কিন্তু যে সামষ্টিক অর্থনীতির সামগ্রিক কথাটা চলে আসছে, যে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পরকে যে বিন্দুতে সেট করে এখানে কি হয়, ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য অর্জিত হয়। ঠিক আছে, তাহলে ভারসাম্য অর্জিত হয়েছে কোন বিন্দুতে, এই বিন্দুতে। তাহলে এই স্তরে আমরা একটা ভারসাম্য উৎপাদনের পরিমাণ পাবো আর একটা দাম স্তর পাবো। তাহলে আমরা দেখি এখানে ভারসাম্য দাম স্তর হচ্ছে OP1 আর আয় স্তর বা উৎপাদনের স্তর হচ্ছে কত, OY1। তুমি যদি এই কথাটাই বোঝো, এটাকে আমি ডুপ্লিকেশন করব। এখন আমি আবারও বলছি এই জায়গাটাই,
দেখো, সামগ্রিক চাহিদা রেখা এডি ওয়ান সামগ্রিক যোগান রেখা এএস কে ই বিন্দুতে সেট করায় এখানে ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য দাম স্তর হয় ওপি ওয়ান এবং আয় স্তর হয় বা উৎপাদনের পরিমাণ হয় ও ওয়াই ওয়ান। এখন লক্ষ্য রাখো, এই কথাটা এখন যেটা বলবো এইটাই আমি ডুপ্লিকেশন করব বারবার। বলছি যে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদা রেখাটি যখনই সামগ্রিক চাহিদা বাড়বে রেখাটির ডান দিকে শিফট হবে। বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদা রেখাটি ডান দিকে স্থানান্তর হয়ে এডি ওয়ান হয়, এডি টু হয়। সামগ্রিক চাহিদা রেখাটি ডান দিকে স্থানান্তর হয়ে এডি টু হয়, যা সামগ্রিক যোগান রেখাকে এফ বিন্দুতে সেট করায় এখানে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। এখানে দেখো দাম স্তর হয় কত, ও পি টু এবং উৎপাদনের পরিমাণ দাঁড়াচ্ছে কত, ও ওয়াই টু। তো দেখো তো সামগ্রিক চাহিদা বাড়ার কারণে দাম স্তর বাড়ছে কিনা, বাড়ছে। এই দাম স্তর বেড়ে যাওয়াটাকে আমরা বলছি কি, মুদ্রাস্ফীতি। আমরা আরো একটু দেখো সামগ্রিক চাহিদা যদি আরো বেড়ে যায় তাহলে সামগ্রিক চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তর হয়ে এডি থ্রি হয়, যা সামগ্রিক যোগান রেখাকে জি বিন্দুতে সেট করায় এখানে ভারসাম্য অর্জিত হয়। এটা কিন্তু ফুলনিয়োগ স্তরে চলে গেছে। দেখো এই অবস্থায় দাম স্তর হয় কত, ও পি থ্রি, আর ভারসাম্য দেখো মানে যেই ফুলনিয়োগ স্তরের ভারসাম্য উৎপাদন বা জাতীয় আয় দাঁড়াচ্ছে কত, ও ওয়াই এফ। ঠিক আছে, এই যে এফটা দিয়ে বোঝাচ্ছে ফুল এমপ্লয়মেন্ট লেভেলের উৎপাদন বা জাতীয় আয়ের কথা। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো এই যে পি ওয়ান থেকে পি থ্রি পর্যন্ত দাম বাড়ছে না, পি ওয়ান থেকে পি থ্রি পর্যন্ত কেন বাড়ছে, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে। অধ্যাপক জেম কেইন্সের কথা কি ছিল, এই ফুলনিয়োগের পূর্বে সামগ্রিক চাহিদা বাড়ার কারণে যদি মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হয় বাধাজনিত মুদ্রাস্ফীতি। দেখো এই পি ওয়ান থেকে পি থ্রি পর্যন্ত এটাকে বলা হচ্ছে, যে দাম বৃদ্ধিটাকে কি বলা হচ্ছে, বাধাজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। এখন লক্ষ্য করো ফুলনিয়োগ স্তর অর্জিত হয়ে গেছে। এখন যদি সামগ্রিক চাহিদা আরো বাড়ে তাহলে কি হবে, সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হয়ে এডি ফোর হয়, যা সামগ্রিক যোগান রেখাকে এইচ বিন্দুতে সেট করায় এখানে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য দাম স্তর হয় কত, ও ফি ফোর। এখন লক্ষ্য করো এই যে আমরা যে বলছিলাম ফুলনিয়োগ স্তরের অর্জিত হওয়ার ফলে যদি দাম স্তর বেড়ে যায় এই সৃষ্ট মুদ্রাস্ফীতিটাকে আমরা বলছিলাম প্রকৃত মুদ্রাস্ফীতি। তার মানে পি থ্রি থেকে পি ফোর পর্যন্ত এই যে মুদ্রাস্ফীতিটা ঘটছে মানে দাম স্তর বেড়ে গেছে, এই বেড়ে যাওয়াটাকে আমরা বলবো প্রকৃত মুদ্রাস্ফীতি। তাহলে আমার মনে হয় তোমরা এই ব্যাখ্যাটা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা যদি এখন দুই একবার ভালোভাবে শোনো তোমার পক্ষে লেখা সম্ভব। যাই হোক, এখন আমরা যাব খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করার জন্য। তুমি আগের মানে শুধু কারণগুলো খেয়াল করো কোনটাকে কি বলা হচ্ছে। খরচ বৃদ্ধিজনিত বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলা হয়। লক্ষ্য করো, যদি কোনো উৎপাদনকারীর উৎপাদন খরচ বেড়ে যায়, অর্থাৎ উপকরণের দাম বেড়ে যায় বা শ্রমিকের মজুরি বেড়ে যায়, কাঁচামালের দাম বেড়ে যায়, তাহলে কি হবে, নিশ্চিত ওই উৎপাদনকারী উৎপাদিত দ্রব্যটি এখন আর পূর্বের দামে বিক্রি করতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে, দামটা বাড়াতে হবে। তাহলে এই দামটা কেন বাড়ছে, যে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে। শুধু এতটুকু খরচ মানে কথা মনে রাখলেই তোমার পক্ষে মানে সংজ্ঞাটা বলা সম্ভব। উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে বলা হয় খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, আবার বলছি, দেখো আমরা এখানেও লিখে আছি যে উৎপাদন খরচ বৃদ্ধির
ফলে, এখানে একটু লেখা মিস্টেক হয়ে গেছে, উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। ঠিক আছে, এখানে লক্ষ্য করো, তাহলে উৎপাদন, আমি কিন্তু বলে ফেলছি যে উৎপাদন খরচ কি কি কারণে বাড়তে পারে। এখানে দেখো আমরা একটু লেখছি, যে ক্ষেত্রে উপকরণের দাম অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যোগান কি হয়, হ্রাস পায়। যে উৎপাদনকারী যে যখন উপকরণের দাম বেড়ে যায় তখন তার পক্ষে পূর্বের মতো যোগান দেওয়া সম্ভব হয় না, তার পক্ষে কি করতে হয়, যোগান কমিয়ে আনতে হয়। আর এই যে সামগ্রিক চাহিদা যদি বাজারে অপরিবর্তিত থাকে, এই অবস্থায় যদি যোগান কমে যায় তাহলে বাজারে কি হবে, দাম স্তর বেড়ে যাবে। আর ফলে এই যে দাম স্তর বেড়ে গেল, এই সৃষ্ট মুদ্রাস্ফীতিটাকে তখন আমরা বলি খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এই ছিল সংজ্ঞার দিকটা। এখন আমরা চিত্রের দিকে যাব। এখানে একটা জিনিস তোমার নোটেবল, সেটা হচ্ছে খেয়াল করো, যখন উৎপাদন খরচ বেড়ে যাবে তখন আমরা বলছি যে উৎপাদনের পরিমাণ কি হবে, কমে যাবে, অর্থাৎ যোগান কমে যাবে। তার মানে এইখানে আমরা যোগান রেখাটাকে স্থানান্তর করব, কমে গেলে বাম দিকে স্থানান্তর হবে, আর বৃদ্ধি পেলে ডান দিকে স্থানান্তর হবে। যেহেতু যোগান কমে যায়, এখানে যোগান রেখা কোন দিকে শিফট দেখাবো, বাম দিকে, আর চাহিদা রেখাটা এখানে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, আমরা দেখি চিত্রের সাহায্যে ব্যাখ্যা। দেখো চিত্রে ওএক্স অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ ও ওয়াই অক্ষে হচ্ছে দাম স্তর নির্দেশিত। ঠিক আছে, এ ডি হলো সামগ্রিক চাহিদা রেখা, আর এ এস হলো সামগ্রিক যোগান রেখা। ঠিক আছে, এখন লক্ষ্য করো, এটাও আগের মতোই, যে আসলে এই সামগ্রিক যোগান রেখাটা এই দিকটা তো কি হয়েছে, লম্বকের সমান্তরাল। কারণটা কি আমরা একটু আগে বলছি যে পুনর্নিয়োগ স্তরে পর যদি উপকরণের যদি পুনর্নিয়োগ অর্জিত হয়ে যায়, তারপরে উৎপাদনকারী দাম বাড়লেও যোগান বাড়াতে পারে না বা বাড়ানো সম্ভব হয় না। এই কারণেই যোগান রেখাটা কি হয়, লম্বকের সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ এটা পুনর্নিয়োগ স্তরের যোগান রেখা নির্দেশ করে। আমরা এদিকে দেখাবো। আর এ এস ওয়ানটা আমরা ধরে নিলাম এই অংশটাকে যে সামগ্রিক যোগান রেখার প্রথম অবস্থা। তার মানে এখানে লক্ষ্য করো, এই জায়গায় ছিল পুনর্নিয়োগ স্তরের আমাদের ভারসাম্য অবস্থা, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করায় এখানে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। তাহলে ভারসাম্য দাম স্তর কত, ও পি ওয়ান, এবং যে উৎপাদন স্তর কত, ও ওয়াই এফ, অর্থাৎ পুনর্নিয়োগ স্তরের উৎপাদন এখানে। ঠিক আছে, বা উৎপাদনের পরিমাণ। এখন আমরা বলছি যে সামগ্রিক চাহিদাটা অপরিবর্তিত থেকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে, তাহলে বেড়ে গেলে কি হবে, সামগ্রিক যোগানটা কমে যাবে। সামগ্রিক যোগান যদি কমে যায় তাহলে সামগ্রিক যোগান রেখা কোন দিকে না শিফট হবে বলছিলাম, বাম দিকে। তাহলে এই সামগ্রিক যোগান রেখাটি বাম দিকে স্থানান্তর হয়ে এ এস টু হয়। দেখো আমরা বইয়ে কিন্তু এদিকেও দেখাইছি তাই না, দেখাইছি, আমরা দেখালাম না, কারণ এদিকটা তখন আর কার্যকরী থাকে না, কারণ আমার পুনর্নিয়োগ স্তরের পরে যে কি হয়, এটা লম্বকের সমান্তরাল হয়ে যায়। তুমি দেখালেও সমস্যা নেই, এই দিকটার ব্যাখ্যা তো আর আমরা দেবো না, তো আমরা এতটুকুই রাখলাম। দেখো তাহলে এই সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পরকে ছেদ করছে কোন বিন্দুতে, এফ বিন্দুতে। তাহলে এখানে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। তাহলে দেখো তো, ভারসাম্য দাম স্তর হয় কত, ও পি টু, এবং উৎপাদনের স্তর দেখো কমে গেছে, উৎপাদন কত কমে হয় কত, ও ওয়াই ওয়ান। এখন যদি সামগ্রিক চাহিদা স্থির থেকে যদি সামগ্রিক যোগানের পরিমাণ আরও কমে যায়, তাহলে সামগ্রিক যোগান রেখা বাম দিকে স্থানান্তর হয়ে কোনটা হয়, এ এস থ্রি হয়, যা সামগ্রিক চাহিদা রেখাকে জি বিন্দুতে ছেদ করায় এখানে ভারসাম্য অর্জিত হয়। তাহলে ভারসাম্য দাম স্তর হয় কত, ও পি থ্রি, এবং উৎপাদনের পরিমাণ হয় কত, ও ওয়াই টু। তাহলে এখানে লক্ষ্য করছো যে এটার সাথে আগেরটা ডিফারেন্স কোথায়, যে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যে দাম স্তর বাড়ার সাথে সাথে উৎপাদনের পরিমাণ কিন্তু কমে যায়। আর আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় দেখছি
দাম স্তর বাড়ার সাথে সাথে যে উৎপাদনের পরিমাণও কি হয়, বাড়ে। এগুলো একটু লক্ষ্য রাখবে এই কারণে, কারণ আমরা যখন পার্থক্য আলোচনা করব তখন এই বিষয়গুলো কিন্তু আসবে। ঠিক আছে, যাই হোক, এই ছিল দেখো এই যে P1 থেকে P3 পর্যন্ত এই যে খরচ বৃদ্ধি পাওয়ার কারণে দাম স্তর যে বাড়ে, এই বেড়ে যাওয়াটাকে আমরা বলছি খরচ বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই ছিল আমাদের আজকের আলোচনা। এখন আমরা যাব যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য আলোচনার জন্য। প্রথমত আমরা সংজ্ঞাগত পার্থক্যটাই বলবো। মনে আছে নিশ্চয়ই যে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে কি বলা হয়, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। আর খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলছিলাম কি, যে উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। এবার কারণগুলো নিয়ে আসছি, কি কি কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয় আর কি কি কারণে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। নিশ্চয়ই তোমাদেরও মনে আছে। দেখো, যদি অর্থের যোগান বেড়ে যায়, সরকারি ব্যয় বৃদ্ধি পায়, করের পরিমাণ হ্রাস পায়, ভোগ ও বিনিয়োগ ব্যয় বৃদ্ধির দ্বারা, এখানে একটু ভুল হয়েছে, ভোগ ও বিনিয়োগ ব্যয় বৃদ্ধির দ্বারা সামগ্রিক চাহিদা কি হয়, বাড়ে। ঠিক আছে, আর এর ফলে কি হবে, যে মুদ্রাস্ফীতি দেখা দেবে এটি হচ্ছে কি মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এবার আসো খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কথায়। এখানে একটু ভুল হয়েছে, চন্দ্রবিন্দু আসে নাই, যে কাঁচামালের দাম বৃদ্ধি পেলে এবং মজুরি বৃদ্ধি পেলে উৎপাদন খরচ কি হবে, বেড়ে যাবে। আর ফলে কি ধরনের মুদ্রাস্ফীতি দেখা দিবে, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেবে। দেখো, এগুলো কিন্তু আমরা উদাহরণ সংজ্ঞা আকারে পেয়ে গেছি। এখন আসো যে ওইগুলো থেকে, মূলত এগুলো থেকে আমরা এই নিচেরগুলো বাড়িয়েছি আর কি। দেখো, এখানে চাহিদাজনিত মুদ্রাস্ফীতিতে শ্রমিক ইউনিয়নের ন্যায় একচেটিয়া সংগঠনের কার্যকলাপের তেমন ভূমিকা নাই। অর্থাৎ এক্ষেত্রে দেখো, শ্রমিক ইউনিয়ন যে বাধ্য করে মজুরি বাড়ালেও যে এই মুদ্রাস্ফীতি অর্থাৎ চাহিদাজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কি হবে না, প্রভাব পড়বে না। কিন্তু এর প্রভাবটা পড়বে কোথায়, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে। দেখো, শ্রমিক ইউনিয়নের একচেটিয়া কার্যকলাপ, এখানে একটু ভুল হয়েছে, শ্রমিক ইউনিয়নের ন্যায় বা এখানে এই কথাটাই একচেটিয়া সংগঠনের কার্যকলাপ ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রধান কারণ, বা এটাও লেখা যায় শ্রমিক ইউনিয়নের একচেটিয়া কার্যকলাপ ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রধান কারণ। আবার অনেক সময় দ্রব্যবাজারে একচেটিয়া নিয়ন্ত্রণও এর জন্য দায়ী। ঠিক আছে, এই তিনটা পার্থক্য আমরা এখানে বললাম। আরো পার্থক্য আছে, আমরা পরের পেজে যাচ্ছি। দেখো, চাহিদা, এখানে একটা উল্লেখযোগ্য কথা একটু লক্ষ্য করো। মনে করো, যদি বহির্বিশ্বে তেলের দাম বেড়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, এর প্রভাব যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির উপর পড়বে না, কিন্তু পড়বে কোথায়, যে উৎপাদন খরচের উপরে। তাহলে উৎপাদন খরচ কার সাথে সম্পর্কিত, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সাথে সম্পর্কিত। তাহলে দেখো, আমরা এই কথাটি আনছি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে বাহ্যিক উপাদানের ভূমিকা নগণ্য। অর্থাৎ এখানে ভূমিকাটা প্রত্যক্ষভাবে এখানে কাজ করে না। কিন্তু দেখো, এখানে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে বাহ্যিক উপাদান যেমন বহির্বিশ্বের ঘটনা প্রভাব বিস্তার করে, যেমন তেলের দাম বৃদ্ধি খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে ভূমিকা রেখেছে। তাহলে আমরা জানলাম যে বাহ্যিক উপাদান দ্বারা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি হয় না, প্রভাবিত হয় না, কিন্তু খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বাহ্যিক উপাদান দ্বারা কি হয়, প্রভাবিত হয়। তারপরে আসো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী হতে পারে, কিন্তু খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির স্থায়িত্ব কিন্তু সাধারণত স্বল্পকালীন।
তবে এখানে কথা আছে, যদি এই খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পেছনে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সমর্থন থাকে, তাহলে এটা দীর্ঘকাল ধরে চলতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটার কথাটা বলা হয়েছে কেন, যে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তো আছেই, যদি বাজারে আবার দ্রব্য সংকট থাকে, মানে অর্থাৎ ভোক্তাদের চাহিদা, সামগ্রিক চাহিদা বেশি থাকে, তখন কিন্তু এটার অবস্থাটা কিন্তু স্বল্পমেয়াদী থাকবে না, তখন এটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর্থিক নীতি ও রাজস্ব নীতির উভয় বিশেষ ভূমিকা রাখে। অর্থাৎ এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার আর্থিক নীতি এবং রাজস্ব নীতির ভূমিকা মানে এখানে প্রয়োগ করে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আর অপরদিকে দেখো, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মজুরির সীমা নির্ধারণ, অর্থাৎ যে মজুরির একটা যে স্তর নির্ধারণ করে দেয়া, যে এর পর আর মজুরি বাড়ানো যাবে না এই সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এই যে মজুরি লেভেল নির্ধারণ করে দেয়া, একচেটিয়া ব্যবসায়ীর উপর বিধিনিষেধ আরোপ ইত্যাদি মানে আরোপ করে কি করা যায়, যে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা যায়। তারপরে সর্বশেষ যে কথাটা নিয়ে আসছি, দেখো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উৎপাদন বৃদ্ধির অর্থনীতিতে সমৃদ্ধি ডেকে আনে। তার মানে একটু আগে আমরা কিন্তু বলছিলাম কথাটা, যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ফলে যে উৎপাদনের পরিমাণ কি হয়, বাড়ে। ঠিক আছে, তাহলে এখন আবার খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় আমরা কিন্তু দেখছিলাম উৎপাদনের পরিমাণ কি হয়, কমে যায়, হ্রাস পায়। দেখো এখানে যে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যে উৎপাদন হ্রাস করে এবং অর্থনীতি কি করে, মন্দা এবং বেকারত্ব সৃষ্টি করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি যে আজকের আলোচনাটি তোমাদের পক্ষে বুঝতে মানে খুব একটা কষ্ট হওয়ার কথা না আর কি, যে তোমরা যদি এখন এই আলোচনাটা দুই একবার ভালোভাবে শোনো এবং বইয়ের সাহায্য নাও, তাহলে আমি বিশ্বাস করি আর কি তুমি এখনই পরীক্ষায় যদি আসে তুমি দিতে পারবে। যাই হোক, এই আলোচনা থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে নিয়ে আসছি। দেখো, চাহিদা, এখানে একটু ভুল হয়েছে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে, তারপরটা হচ্ছে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে। পুরোটা কিন্তু একটু খেয়াল রেখো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে। তারপরে মজুরি বৃদ্ধি পেলে কোন ধরনের মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, নিশ্চিত পারার কথা, আমি আর বললাম না এখানে। দেখো, তারপরে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে আমরা নিয়ে আসছি। তিনোটাই আলোচনার যে আজকে যে তিনটা বিষয় আলোচনা করছি, তিনোটাই আমাদের এখানে প্রশ্ন হিসেবে আসতে পারে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা ব্যাখ্যা করো, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা ব্যাখ্যা করো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য চিহ্নিত করো। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা কিন্তু আমাদের এ পর্যন্তই ছিল। তা আমি আশা রাখব তোমরা বইয়ের সাহায্য নিয়ে আজকের পড়াটা শেষ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।